ভাবতরঙ্গ লিখনিতে বেলা শেখ, পর্ব সংখ্যা ৭। ভয় পেয়েছ লাভ? ছোট মুখটা আতঙ্কিত, মনে হচ্ছে এই বুঝি ঠোঁট উল্টে কেঁদে দিবে, কিন্তু প্রহর কাঁদল না। হ্যাঁ বুধক মাথা নেড়ে বোনের কোমর জড়িয়ে ধরল। অর্ণিতা ভাইয়ের মাথায় হাত রাখলো, কিছু বলার জন্য হাঁক করলেও কারোর দাবাং মার্কা থাপ্পড়ে কানের ভেতর অদ্ভুত টং শব্দ শুরু হয়ে গেল। অর্ণিতার মনে পড়ে না এতটা শক্ত মার কখনো সে খেয়েছে কিনা। একবার রাগের বশে ধাক্কা দিয়ে প্রহরকে ফেলে দেওয়ায় দরুন মায়ের হাতে কড়া থাপ্পড় জুড়েছিল। সেই থাপ্পড় আজকের থাপ্পড়ের তুলনায় নগর কিছুই ছিল না। অর্ণিতার মনে হলো বাম গাল অবশ হয়ে গেছে। এই গাড়ি নিয়ে রাস্তায় নামিস, ট্রাফিক রুলস শিখিসনি? থাপড়ে চাপার দাঁত সবকটা ভেঙে দেবো। মরার শখ হয়েছিল বুঝি? আমি যদি ব্রেক না কষতাম কি হতো? দুটো লবণ মরিচ তেল ছাড়াই আলু ভর্তা হতি। এই মেয়ে, কথা বলছিস না কেন? ওয়েট আ মিনিট, তোকে চেনা চেনা লাগছে। থেমে যায় মানব, সূক্ষ্ম দৃষ্টিতে দণ্ডায়মান রমণীকে মনে করার চেষ্টা করে। কসরত করতে হয় না, চিনে ফেলে রমণীকে। বাইকের চাবি ছিনিয়ে নিয়ে বলো, তুই আর গাড়ি পাস না? মরার জন্য আমার গাড়ি পছন্দ হয় বুঝি? এই দাঁড়া, তোকে এখানে পিষে ফেলি, গাড়ি দিয়ে উড়িয়ে ফেলি তোকে। নিজ বাক্য নিজ শ্রুতি ধরেই কটু শোনায় বিধায় শুধরে নেয় মানব। এদিকে রাগে অপমানে অর্ণিতার ছোট ছোট নেত্রযুগলে রক্তিম হয়ে আসে। ভোতা নাকে পাটা ফুলিয়া আগুন চোরা চোখে সামনে মানবটিকে হুঁশিয়ারি দেয়। প্রহর খানিকক্ষণ অপলক দৃষ্টিতে মানবটিকে দেখে নেয়। একটু ভয় লাগলেও প্রতিবাদী সুরে বলে, তুমি কি ব্যাড বয়? মানব ঘাড় ঘোরায়। বাচ্চা ছেলেটাকে দেখে প্রথম যে শব্দটা মাথায় আসে তা হলো খরগোশ। সে আকাশচুম্বী রাগ দমিয়ে বলল, না। তাহলে আমার আপনিকে মারছো কেন? মানব অর্ণিতার দিকে তাকায়, নজর কাড়ে বোচা নাকখানি। সেটাই অহংকার টইটুম্বুর। সে গম্ভীর গলায় বলল, তোর আপার ভাগ্য ভালো আমি এখানে কোনো পুকুর নেই, থাকলে আমি ওখানে ওকে চুবাইতাম। মাথা মোটা বেকুব, বেহুশ থাকার। একটুর জন্য পতল তুলিসনি দুটো? এই তোদের লাইসেন্স কে দিয়েছে? লাইসেন্স বের করতো দেখি। অর্ণিতাকে ধমকে ওঠে মানব। প্রহরের ভালো লাগে না। সে তেতে উঠলো, আঙুল দেখিয়ে বলল, তুমি কি ম্যাথ টিচার? মানব নাক মুখ কুচিয়ে বলল, না। তাহলে এভাবে আপনিকে ধমকাচ্ছ কেন? এই খরগোশ, তোর সমস্যাটা কি? আমি কি ক্যারট খাচ্ছি? মানব ভারী বিরক্ত বোধ করলো। না, কিন্তু ক্যারট কোত্থেকে উদিত হলো? তাহলে আমাকে খরগোশ কেন বললে? মানব অদ্ভুত চোখে প্রহরকে পরখ করে বলল, কারণ তোর দাঁত দুটো খরগোশের মতো। নিশ্চয়ই খরগোশের থেকে চুরি করে এনেছিস। প্রহর মানবকে অনুকরণ করে আপাদমস্তক চোখ বুলিয়ে দাঁত কটমট করে বলল, তোমাকে যে উল্লুকপুরের কালো ভল্লুকের মতো লাগছে সেটা আমি বলেছি কখনো? আর মানব আশ্চর্য হয়, এ ছেলে দেখি ঠোঁটের আগায় জবাব রেডি, পুরোই টেপ রেকর্ডার। তবে কালো বলায় এগোতে লাগে। তারপর কি বলবে তা ভেবে পেল না বিধায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মেয়েটিকে থমকে বলল, এই, তোমাকে বললাম না লাইসেন্স দেখাতে? অর্ণিতা এখনও থাপ্পড়ে আটকে। সে ব্যাপারটা তার হজম করতে কষ্ট হচ্ছে। এই ভরা রাস্তায় এক আহাম্মক তাকে থাপ্পড় মেরেছে, আবার তুকারি করে ধমকাচ্ছে। এসব আদৌ হচ্ছে নাকি জেগে জেগে স্বপ্ন দেখছে? অর্ণিতা ভয়ঙ্কর রেগে আছে। লাইসেন্স বের করে মুখের উপর ছুঁড়ে মারে। মানব তার বেয়াদবিতে আশ্চর্য বনে যায়। কি তেজ রমণীর! রাগে বোচা নাকের ডগা টক 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 করছে। সে লাইসেন্সে চোখ বোলাবে, এর মাঝেই ট্রাফিক কনস্টেবল এসে উপস্থিত হয়। স্যার, এর লাইসেন্স আমি ক্যান্সেল করার ব্যবস্থা করছি, সাথে মোটা অঙ্কের জরিমানা তো আছেই। আপনি বললে কেসটাও ঠুকে দেওয়া যেতে পারে। আপনি কাইন্ডলি রাস্তা ক্লিয়ার করুন, আবার দুর্ঘটনা ঘটতে পারে। আপনার পরিচয়? কনস্টেবল খুবই আন্তরিকতার সাথে বলল। মানব মুচকি হেসে হাত মিলিয়ে বলল, সোহরাব শেখ। আর এই মাথা মোটাটার নামে কেস ফাইল করাই যায়। লাইসেন্সের ফটোতে থাকা অত্যাধিক সুন্দরীর সাথে এই থোবরার মিল নেই। কার নাকার বাইক চুরি করে এনেছে? প্রহর চট করে বলতে নেয়, এটা অর্ণিতা মুখ চেপে ধরে থামিয়ে দেয়। দাঁত কিরমিট করে কনস্টেবলকে বললে, এটা আমার স্কুটি, আমার তাড়া ছিল বিধায় ইউটার্ন নিয়েছিলাম। আমার ভুল ছিল মানছি, কিন্তু উনি আমার সাথে মিসবিহেভ করেছে। ওনার সাহস কী করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি পাপাকে ফোন করছি, তারপর দেখে নিবে ওনাকে। আমার তো ভয়ে হাঁটু কাঁপছে কনস্টেবল ভাই, আপনি কি আমাকে নিরাপত্তা দিবেন? পরিহাস করে বলল সোহরাব শেখ। অর্ণিতা চোখ গরম করে চাইলে ভ্রু কুচকে নেয় সে। অর্ণিতা কাঁধে ব্যাগ হাতড়ে ফোন খুঁজে, যদিও বা সে জানে তার কাছে ফোন নেই। কনস্টেবল লাইসেন্স নিয়ে সন্দিহান চোখে অর্ণিতার দিকে তাকালো। নাম?
পাতা ইসলাম। অর্ণিতা সামান্যও ঘাবড়ল না। প্রহর চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে চুপ রয়। অর্ণিতা ওই সূক্ষ্মতার সাথে তাকে চুপ করতে বলল। প্রহর বোনের ইশারা বুঝে চুপই থাকে। সোহরাব শেখ পকেটে হাত গুজে বলল, ডেট অফ বার্থ অনুযায়ী স্কুটির মালিকের বয়স 40 ছুঁই, কিন্তু তোকে তো সুইট 16 মাইনাস লাগছে। খুব জোর 14, কম হলেও হতে পারে। তুই তুকারি কেমন ভাষা? বাবা মা ভদ্রতা শেখানি? অবশ্য ভদ্রতাবোধ থাকলে নিশ্চয়ই একটা মেয়ের গায়ে হাত তুলতে না। অসভ্য লোক। অর্ণিতার কথা ঘোরানোর চেষ্টা করে। সোহরাব শেখ অসভ্য সম্বোধনে হাসে। তার মতো ভদ্রলোককে কেউ প্রথমবার অসভ্য বলে অভিযোগ করলো। ব্যাপারটা দারুণ লেগেছে তার। সে কনস্টেবলের থেকে লাইসেন্স নিয়ে শুধালো, বাপের নাম আতিকুল ইসলাম, মায়ের নাম লাবণী আক্তার। সোহরাব কড়ছা দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, কনস্টেবল ভাই, এখানে রহিম মিয়া আর পারুল লেখা। এক কাজ করুন, একে জেলে পুরে দিন। নিশ্চয়ই স্কুটি চুরি করে নিয়ে আসছে। আজকাল সুন্দরী মেয়েরা সেজেগুজে বের হয় চুরি করতে। জামানা আপডেট হচ্ছে না। অর্ণিতা সোহরাব শেখের থেকে লাইসেন্স ছিনিয়ে নিয়ে বলো, ফাজলামি করেন আমার সাথে? আমি এখানে বলে থেমে যায়। সত্যি রহিম মিয়া আর পারুল লেখা। অর্ণিতার মাথায় বাজ পড়ল, যেন নানুমা আর নানুর নামই তো সে বলেছিল। এরা আবার কারা? এখন কি হবে? অর্ণিতা খানিকটা বিচলিত হলেও সে তা প্রকাশ করল না। গম্ভীর মুখ সামনে মানবের পানে তাকায় সরাসরি। বেগুনি রঙের ঢিলে ডালা শার্ট, কালো জিন্স, যা গিরার ঈষৎ উপর অবধি। অর্ণিতা মুখের দিকে তাকায়। প্রহর ভুলভাল নাম মোটেই দেয়নি। কালো ভাল্লুক, সেটা কালার সেন্সটুকুও নেই। এমনিতেই কালো, তার উপর বেগুনি রঙের টি শার্ট পরেছে, আর আরও কালো ভূত লাগছে। সে ঠান্ডা মাথায় বলল, এটা মামামের স্কুটি, আমার লাইসেন্স না থাকলেও চালাতে পারি। পাপা শিখিয়েছে আমাকে। আর আঙ্কেল, আপনার ফোনটা দিন, আমি পাপাকে ফোন করছি, আপনি তার সাথে কথা বলুন। আমার পাপা সরকার জুয়েলারি ফ্যাশনের হাউসের ওনার অরুণ। ওয়েট, পাপা কি পড়ি? বয়স তোমার কত? অর্ণিতা তাকে পাত্তা না দিয়ে কনস্টেবলকে বলল, আমি এই জ্যামে আটকেছিলাম, এখানে কিছু বকাটে আমাকে ডিস্টার্ব করছিল, আপনিও তো দেখেছিলেন, তাই বাধ্য হয়ে ইউটার্ন নিয়েছিলাম। আমি ফাইন দিতে রাজি, আপনি পাপাকে ফোন করুন একবার। কনস্টেবল কথা বলো না, বেশভূষা বড়লোক ঘরেরই লাগছে। মোটা তাজা ফাইন পাওয়া যাবে, তার পকেটেই ভরবে। তাই সে সোহরাবকে যেতে বললে অর্ণিতাকে নিয়ে ফুটপাতে এসে মীমাংসা করে। অর্ণিতা 3000 টাকায় সব সামলে হাফ ছাড়লো। পাপাকেও ফোন করতে হয়নি। অর্ণিতা ঝামেলা চুকিয়ে স্কুটিতে বসে। হঠাৎ মনে পড়লো চাবি ওই কালো ভাল্লুকে ছিনিয়ে নিয়েছিল আর ফেরত দেয়নি। আপনি স্কুটি চালাচ্ছ না কেন? চাবি ওই কালো ভাল্লুকের কাছে। প্রহর চোখ দুটো বড় বড় করে বলল, এখন কি হবে? তোমার মাথা হবে। আমার মাথা তো আছেই, আবার কেন হবে? ওলাফ, চুপ করবে? আপু, ওই দিকে দেখো। প্রহর আঙুলের ইশারায় দেখিয়ে ফিসফাস করে। অর্ণিতা সেদিকে লক্ষ্য করতে কালো ভালুকটার দর্শন মিলে ফুটপাতে বসে চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে গিলছে। সাথে আরেকটা পিচ্চি মেয়েটা ফুল বিক্রেতা, ওই রাস্তার পাশে ফুল বিক্রি করতে দেখেছে সে। অর্ণিতা প্রহরকে বলল, আঙ্কেলের কাছে থেকে স্কুটির চাবি নিয়ে আসো। প্রহর হনহনিয়ে চলে যায় চাবির জন্য। সোহরাব প্রহরকে দেখে ভ্রু উঁচিয়ে ইশারা করতেই প্রহর বলল, আঙ্কেল, স্কুটির চাবি দাও। সোহরাব মুখের চা ছিটকে বেরিয়ে আসে আঙ্কেল সম্বোধনে। প্রহর নাক ছিটকে দূরত্ব মেপে বলল, আঙ্কেল, ফার্স্ট দাও না। সোহরাব চট করে প্রহরের কান টেনে ধরে বলল, এই হারামি, আঙ্কেল কাকে রাখিস? বোনের মতো থাবড়া খাওয়া শখ জাগছে তোর? প্রহর চেঁচায়, ছাড়াও আমার লাগছে, আপনি তো বললো আঙ্কেল ডাকতে, আর তোমাকে তো আঙ্কেলই লাগে, ছাড়ো না আমার কান। অর্ণিতা স্কুটি ফেলে এদিকে আসে। সোহরাব তাকে দিকে তাকিয়ে দুষ্ট হয়েছে। প্রহরকে বলল, খরগোশ, দুলাভাই না ডাকলে ছাড়বো না, ডাক দুলাভাই। প্রহরের অবুঝ মনের দুলাভাইটাকে। অর্ণিতা ততক্ষণে হাজির, রাগে বোচা নাক ফুসছে। সোহরাব প্রহরের কান ছেড়ে গাল টিপে দিল, দাঁত কেলিয়ে বলল, খরগোশ রে, তোর বোন এখন আমার। অর্ণিতা হঠাৎ দুঃসাহসের কাজ করে বসলো, ঠাস করে চড় মেরে দেয় মানবের গালে। সোহরাব হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। 29 বছরের জীবনের প্রথমবার মতো কেউ তার গায়ে হাত তোলার মতো দুঃসাহস দেখালো, তাও হাঁটুর বয়সী এক পিচ্চি মেয়ে, যার দুধের দাঁত এখনও পড়েছে কিনা সন্দেহ। এই শ্যামলা মুখখানি গম্ভীর হয়ে আসে। হয়তোবা তারই ভুল, বাচ্চা মেয়েটার সাথে মজা করা উচিত হয়নি, সবাই তোর মজা নিতে পারে না। সে চাবি বের করে দেয়। আমি খুবই দুঃখিত, মজার ছলে বলেছিলাম, সিরিয়াসলি নিবি ভাবতেও পারিনি, নিয়ে যাবি। অর্ণিতা খুব
শক্ত কিছু বলার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু সোহরাবের কোমলতা একটু দোনামোনায় ভোগে। তবে থাপ্পড়ের বদলায় থাপ্পড় মেরে সে পৈশাচিক আনন্দ অনুভব করছে। স্বীয় গালে ব্যথা ঘুচল বুঝি। ভাবনার মাঝে আকস্মিক কানে তালা লাল গোলাপ আকস্মিক কানে তাজা লাল গোলাপ জায়গা করে নেয়। অরুণিতা স্তম্ভিত চোখে তাকিয়ে। সোহরাব অত্যন্ত বিনয় সুরে বলল, অল্প বিদ্যা ভয়ঙ্করী। পুরোপুরি বিদ্যা অর্জন না করে জনবহুল রোডে ড্রাইভ না করাই উত্তম। তোর জানের মায়া না থাকতে পারে, কিন্তু জনগণের আছে। তোর জন্য তারা কেন হয়রানির শিকার হবে, পঙ্গুত্ব বরণ করবে? একটা ভুল, তারপর সারা জীবনের কান্না। আমার গাড়ির সাথে দুবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছিস। মরলে তোলাটা চুকেই যেত, কিন্তু এদিকে সেদিকে হলে সারা জীবন বোঝা হয়ে অন্যের ঘরে ঝুলে থাকতে হতো। সেসব বাদ দিয়ে তোর কপাল তুই খাবি, আমার কি? কিন্তু কথা হলো, আমার গাড়ির সামনে আরেকবার আসলে তোর কবরস্থানে পাঠানোর বন্দোবস্ত করবো আমি। বি অ্যালার্ট শোনা। পুরো লেকচার অরুণিতার কানে ছাগলের ভ্যাবে লাগলেও শেষোক্ত শোনা সম্বোধনে অরুণিতার বুকটা খচখচ করে। বাবার মুখটা মানুষ পটে ভেসে ওঠে সে অপলক দৃষ্টিতে মানুষটির প্রস্থান দেখে। অরুণাব, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি শ্বশুর বাড়িতে বসে আছি, খুশিতে ডিজে গানে নাচার খাইশ জাগছে রে বন্ধু। আচ্ছা, তোর ভাবি এখনও আসছে না কেন রে? তাকে দেখার জন্য আমার দু নয়ন বেকুল হয়ে আছে। অরুণাব কটমট করে তাকালো। তুতুল পাত্তা দিল না। দাঁতে নখ খুঁটে খানিকটা লাজুক হওয়ার ভান ধরে বলল, আমার না লজ্জা লাগছে। প্রথমবার শ্বশুরবাড়িতে এলাম, তাও খালি হাতে। মিষ্টি পান সুপারি কিছুই তো আনিনি। সবাই কি ভাবে বলতো? আরেকবার শ্বশুরবাড়ি শব্দটা উচ্চারণ কর, তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। একদম চুপ। অরুণাব চাপা সরে ক্ষোভ ঝরে পড়ল। এসেছে নাচতে শ্বশুরবাড়ি বলে কান খেয়ে ফেলছে। অরুণাব বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। টুটুল টেনে পাশে বসিয়ে মিনমিন সুরে বলল, রাগিস কেন ভাই? আচ্ছা, চুপ থাকলাম আমি। অরুণাব বসলো। বন্ধুকে শক্ত কিছু বলবে তখনই আগমন ঘটল সুয়াইব আক্তারের। তার হাতে ধরে 10 কি 11 বছরের বাচ্চা মেয়ে ঝুঁটি নাড়িয়ে হাসতে হাসতে এগিয়ে আসে। হঠাৎ বাচ্চা মেয়েটা চেঁচিয়ে উঠল, এই যুবক তার ঝুঁটি টেনে ধরেছে। অরুণাব তাদের চেনার চেষ্টা করে। বরুণ, এই হলো বাদল আর বৃষ্টি, তোমার আরেক ভাই বোন। ওরা কিন্তু তোমাকে চেনে। বাদল তো তোমার ডাই হার্ট ফ্যান, তোমার সাথে দেখা করবে বলে আজ বাড়ি থেকে বের হয়নি। বর্ষা খাবার ট্রে রাখে অরুণাবের সাথে পরিচয় করায় তাদের। বাদল হাস্যোজ্জ্বল মুখে বলল, হ্যালো ভাইয়া। অরুণাব মুখটা প্রয়োজনের তুলনায় একটুখানি বেশি গম্ভীর। সে ভদ্রতার খাতিরে ছোট করে হ্যালো বলল। টুটুল বন্ধুকে খোঁচা মেরে ফিসফিসে বলল, কথা হলো বর্ষা বাদল বৃষ্টি, তিনটা নামই তো এক, যেই লাও সেই কদু। তোর মায়ের কি কমন সেন্স নেই? দুনিয়ার নামের অভাব পড়েছিল নাকি? চুপ করবি? অরুণাবের দাঁতে দাঁত চেপে বলল, এই পরিস্থিতিতে এই প্রশ্ন করা যৌক্তিক? মাথা মোটা কোথাকার। টুটুল পরিস্থিতি গুল্লি মেরে দাঁত বের করিয়ে বলল, না, তোর আরেক বোন কই? অরুণাব শান্ত চোখে চাইল বন্ধুর দিকে। বর্ষা দুজনকে খেয়াল করছিল। তাদের গুজর অস্পষ্ট বিধায় জিজ্ঞেস করলো, কোনো সমস্যা বলুন? আমার নাম অরুণাব সরকার। বরুণ বলা ডাকটা বন্ধ করলে খুশি হব, খুবই বিরক্ত লাগে। অরুণাব বিরক্ত মুখে বলল। বর্ষার মুখটা ফ্যাকাশে হয়ে আসে। সোয়াইব বলল, মায়ের সাথে এভাবে কেউ কথা বলে? দেখো, তোমার মায়ের মুখখানি এমন কোনো দিন নেই যেদিন বর্ষা তোমার জন্য কাঁদে না। অরুণাব কর্কশ গলায় বলল, এসব আমাকে কেন শোনাচ্ছেন? কারণ তুমি তোমার মাকে কষ্ট দিয়ে কথা বলছো বরুণ। আমি আমার মাকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পাই না, সে আমার জান। অরুণাবের কথায় বর্ষার মুখটা জলজল করে উঠল। চোখে চোখ জোড়া চিকচিক করে। ভাবে তার ছেলেটা এখনও তাকে ভালোবাসে, কিন্তু তার ভাবনায় জল ছেড়ে অরুণাব বলল, আমার মা তো আমার দুনিয়া। সেই যে মা আমাকে তার মমতায় জড়িয়ে নিল আর ছাড়েনি। তাকে ছাড়া আমার ভোর হয় না, না সন্ধ্যা নামে। তাকে না ডাকলে আমার তৃপ্তি মেলে না। বাড়ির চৌকাঠে পা পড়লেই আমার মুখ দিয়ে আপনা আপনি আম্মু ডাকটা বেরিয়ে আসে। তার হাসিমাখা মুখটা না দেখতে পেলে আমি অস্থির হয়ে পড়ি। আমি বলি, আব্বুকে ছাড়া আমার চলবে না, কিন্তু আদতে তা না। আমার তো আম্মুকে ছাড়া চলে না। আমার সবসময় সব খুশিতে যার চোখ আনন্দে ভিজে যায় তাকে কষ্ট দেওয়া কথা অরুণাব সরকার আমি কখনোই ভাবতেই পারি না। বর্ষার বুকটা দগ্ধ হয়। পেটের সন্তান অন্য কাউকে মা ডাকছে, আবার গর্বের সাথে তার গুণগান গাইছে। মায়ের তা সয়? ও কি জানে না সৎ তো সতই হয়, আপন কখনোই হতে পারে না। নারীর টান বলতে কিছু কথা আছে। সে অনেক কষ্টে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল,
ভালো তো, তা তুমি যে আমার কাছে এসেছো তাকে বলে এসেছো, সেটা আপনার ভাববার বিষয় নয়। আমি আর আপনার কাছে আসিনি, আমি ওই বুড়ি বৃদ্ধা মহিলা ফোন করে কাঁদছিল, শেষ সময় নাকি ফুরিয়ে এসেছে, মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে এলাম। তার বাঁচা মরা নিয়েও আমার কিছু যায় আসে না, বাট মানবিকতার খাতিরে দেখতে আসা। আর হ্যাঁ, তার দোহাই দিয়ে আমাকে আর ফোন করলে ফল ভালো হবে না বলে দিলাম। অর্ণব সোজা সবটা কথা বলে। বর্ষা অবাক চোখে অর্ণবের দিকে তাকায়। সেই বরুণ যে লুকিয়ে চুরিয়ে ওর কাছে ফোন করে কথা বলতে চাইতো, ফিরে আসার আকুতি মিনতি করতো, সে বলার মতো কিছু খুঁজে পেল না। সোয়াইব অরুণের মুখোমুখি সোফায় বসে বলল, আচ্ছা ওসব বাদ দাও, এখন বলো কী খবর, বাড়ির সবাই কেমন আছে? ভালো তো? খারাপ থাকার কোনো কারণ দেখছি না। সোয়াইব হাসলো। ছেলে বাপের থেকে কোনো অংশে কম না। এখন কি করছো? বিপিএল দল পেয়েছো? জি। কোন দল? ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সে যোগ দেওয়ার কথা শুনছিলাম, তা খেলা শুরু কবে হবে? শিডিউল বেরিয়েছে, দেখে নেবেন। আমি আপনার সাথে কথা বলতে বিরক্ত হচ্ছি, কাইন্ডলি আমাকে বিরক্ত করবেন না। সোয়াইব বসার দিকে একপল তাকিয়ে তৎক্ষণাৎ ড্রয়িং রুম থেকে প্রস্থান নেয়। বৃষ্টি বাবার স্থানে বসে অরুণাবেরকে বলল, মম বলে তুমি আমাদের ভাইয়া, কিন্তু তুমি তো আমাদের সাথে থাকো না। তুমি কি পত্র আপুর মতো নানু বাড়িতে থাকো? কিন্তু তোমার নানু বাড়ি তো এখানেই, তাহলে তুমি কোথায় থাকো? অর্ণব থমথমে মুখে বলল, আমি তোমাদের ভাইয়া না, তোমাদের মম ভুল বলেছে। বৃষ্টি এসে বলল, আমি জানি তুমি মমের উপর রাগ করে আছো, মমের হয়ে আমি সরি বলছি ভাইয়া, তুমি প্লিজ মমের উপর রাগ করে থেকো না, মম তোমাকে অনেক লাভ করে। অর্ণবের ঠোঁটের কোণে তাচ্ছিলে হাসি খেলে গেল। বাদলও মায়ের পক্ষ নিয়ে বলল, মম তো সবসময় বলে আমরা 3 ভাই বোন, তুমি, আমি আর এই পিচ্চি বৃষ্টি। বাদল ভাইয়া ঠিক বলেছে, তুমি আর রেগে থেকো না ভাইয়া, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, মম, ড্যাডি, তুমি, আমি, ভাইয়া আর এখন আমরা ফ্যামিলিতে 5 মেম্বার্স। অর্ণব বাদল বৃষ্টির দিকে দৃষ্টিপাত করলো, কেন যায় না তাদের উপর রাগ বা বিরক্ত কোনোটাই আসছে না। সে বর্ষা নামক মহিলার দিকে সরাসরি তাকায়। এটা অস্বীকার করার মতো নয়, মহিলা তার জন্মদাত্রী, তার গর্ভে 10 মাস 10 দিন ঠাঁই হয়েছিল, তারই ছায়ায় বড় হওয়ার কথা ছিল, কিন্তু নিষ্ঠুর মহিলা তাকে প্রত্যাখ্যান করে চলে গেছে। তার কি একটু বুক কাঁপেনি সে সময়? সে তো তখন দুধের বাচ্চা ছিল। অরুণাবের চোখ ভিজে উঠতে চায়। সে সন্দর্পণে নিজেকে সামলে বলল, ওই বৃদ্ধার ঘরটা কোথায় দেখিয়ে দিলে ভালো হতো, আমাকে বাড়ি ফিরতে হবে। নানু হয় তোমার? নানু ডাকতে সমস্যা আছে নাকি তোমার আম্মু মানা করে দিয়েছে? অরুণাব কিছু বলল না। বর্ষার চায়ের কাপ এগিয়ে দেয়। অরুণাব ছুঁয়েও দেখল না। বর্ষা হতাশ হয়ে টুটুলকে দেয়। টুটুল মানা করলো না। ভবিষ্যৎ শাশুড়ির উদ্দেশ্যে মিষ্টি হাসি উপহার দিয়ে চায়ে চুমুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। এক ফাঁকে বলে, আপনার আরেক মেয়েকে দেখছি না জানটি? আরেক মেয়ে? আমার তো একটাই মেয়ে, এই যে বৃষ্টি। পত্রলেখা আপনার মেয়ে না? ওহ, পত্রলেখার কথা বলছো? ও তো আমার ছোট বোন পপির মেয়ে। ও আচ্ছা, সে কোথায়? অর্ণব তো অনুতাপে জর্জরিত। ও ব্যাট দিয়ে স্বেচ্ছায় মানুষের মাথায় ফাটালেও অনিচ্ছায় এই প্রথম। নাক দিয়ে যেভাবে রক্ত বেরোচ্ছিল, আমরা তো ভয়ে বেকাবু। টুটুল দুঃখ প্রকাশ করে। বাদল বলল, পত্র বোধ হয় ভাদ্রে পার্টিতে যাবে, খালামণি নিতে এসেছে তাকে, আমি ডেকে আনছি, দাঁড়াও। তাকে ডাকতে যেতে হয় না, কাজের বুয়া পেছন পটলেখাকে আসতে দেখা যায়। অর্ণব সরাসরি তার দিকে তাকালো। ধবল লং শার্ট আর ঢোলা ঢালা জিন্স পরিহিত, গলায় ছোট ওড়না পেঁচিয়েছে। বলা বাহুল্য, মেয়েটা অসম্ভব সুন্দর, যেন নিপুণ হাতে বোনানো পুতুল। নাকের ব্যান্ডেজে মানুষকে অদ্ভুত লাগলেও পত্রলেখাকে লাগছে না, বরঞ্চ মেয়েটাকে ব্যান্ডেজও মানিয়েছে। সে কি মনে করে বন্ধু টুলের দিকে তাকালো, যে কিনা বিমোহিত চোখে হাঁ করে পটলেখাকে দেখে যাচ্ছে, চোখের পলক ফেলছে না। নিমিষেই হিংসায় অরুণাবের গা জ্বলে ওঠে। পটলেখার উপর রাগ হয় আকাশচুম্বী। বর্তমানে তার সবচেয়ে অতীব জরুরি কাজ প্রাণপ্রিয় বন্ধুর মাথা থেকে পটলেখা নামক পেতনিকে ঝাড়তে ওঝাগিরি করা। চোখ ফেরা নয়তো চোখ তুলে নিব। মনে রাখিস, অতিরিক্ত সুন্দরী মেয়েরা বেইমান হয়, তোর বুকে ছুরি গেঁথে রক্তাক্ত করে অন্যজনের সাথে সুখে সংসার বাঁধবে। টুটুল কাঁদো কাঁদো মুখে বন্ধুর পানে তাকালো। অর্ণব বন্ধুর কাজ চাপড়ে বলল, ওই পত্রলেখা তোর টাইপের না, তোর জন্য সুশীল সংস্কারী গোপী বউ টাইপ কাউকে আনপ্রমিস। ওই বেরুনি টেনে বিরক্ত করার জন্য হলেও পত্রলেখাকে আমার চাই। তুই যদি ভিলেনগিরি দেখাতে আসিস, তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। অরুণাবের চোখ আটকায় পটলেখার লম্বা বিনুনির দিকে। এত বড় বিনুনি, আনিকার তো বিনুনি কোমর ছেড়ে যায়, কিন্তু এই মেয়েটার ছেড়ে গেছে।
আনিকার বিনুনি কোমর ছেড়ে দেয়, কিন্তু এই মেয়েটার হাঁটু ছেড়ে গেছে। অরুণাভ চোখ ফিরিয়ে বন্ধুর দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে। টুটুল দুদিনের মেয়ের জন্য এতদিনে বন্ধুত্ব শেষ করে দেওয়ার কথা বলতে পারে? মুহূর্তে মহল জমজমাট। পটলেখাকে নিয়ে আগ্রহের অন্ত নেই টুটুলের মাঝে। বাঘ প্রতিবন্ধী পটলেখা নিজ সম্পর্কে বলতে না পারলেও বাদল আর বৃষ্টি সেই অভাব পূরণ করে দিচ্ছে। টুটুলের সাথে সবারই ভাব জমে যায়। অরুণাভ বিরক্ত মুখে বসে থাকে, টুকু শব্দ করে না। বর্ষা ভেজা ভেজা চোখে অরুণাবের কাঁধে হাত রেখে বলে, আসো তোমার নানুর সাথে পরিচয় করাই। ছোটবেলায় তার কোলে থেকে নামতেই চাইতে না, সারাক্ষণ তার কাছেই থাকতে চাইতে। অরুণাভ চুপচাপ উঠে যায় তার সাথে। বর্ষার বাহু জড়িয়ে পায়ে পায়ে হাঁটে। মুগ্ধ চোখে ছেলের দিকে তাকিয়ে বলল, কত বড় হয়ে গেছো তুমি। টিভিতে কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতেও তো ছোট লাগতো, এখন বেশি বড় লাগছে। তোমার নানু বলে তোমার চোখ দুটো নাকি আমার মতো। অরুণাভ আলগোছে হাত ছাড়িয়ে দূরত্ব মেপে হাঁটে। বর্ষা হেসে বলল, আমি জানি তুমি আমার উপর অভিমান পুষে রাখলেও ঘৃণা করো না। তোমার মনে এখন আমার জন্য সফট কর্নার আছে, আর থাকবেও না কেন? নারীর টান আছে না, মা তো মাই হয়, তাই না? যতই ভালোবাসা দেখাক না কেন, মা তো আর হওয়া সম্ভব না। মুখে মিষ্টি হাসি ফুটিয়ে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলে, কিংবা মনে মনে ঠিকই বিরক্ত হয়। তার পেট ফেটে আসা ছেলে মেয়েদের প্রতি দরদ দেখে তার পেট থেকে আসা ছেলে মেয়েদের প্রতি দরদ দেখো আর তোমার প্রতি দরদ দেখো, আকাশ পাতাল ফারাক খুঁজে পাবে। অথচ সে এমনটা কখনোই খুঁজে পায়নি। ভাবনা ওলাফ থেকে তাকে একচুল পরিমাণও কম স্নেহ করেনি, আবার সহানুভূতি দেখিয়ে বেশি স্নেহ করার চেষ্টা করেনি। তবে তাকে নিয়ে আহ্লাদ করা হয়। সে অধিকারের সাথে জেদ করতো যেন তাকে বেশি আদর করা হয়। অতঃপর আম্মু হাসি মুখে তাকে আদর করে বুকে জড়িয়ে নিত। অরুণাভ তার জন্মদাত্রীর কথা তিল পরিমাণ গুরুত্ব দিল না। বিছানায় আঁচড় হয়ে বসে আছে এক বৃদ্ধা। বয়সের ছাপে তার চোখ মুখে স্পষ্ট। অরুণাভকে দেখেই দম্ভবিহীন চোয়ালে হাসলো, গুনগুনিয়ে গাইল, আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া, দামান বউ। অরুণাবের কান ভারী হয়ে আসে। বুড়ির না মরণের ডাক এসেছে, এই তার নমুনা। সে গলা পরিষ্কার করে এগিয়ে আসে। বর্ষা পরিচয় করে দেয়, তোমার নানু আর পটলেখার মা তোমার খালামণি। অরুণাভ কী বলবে বুঝতে পারো না। তার ছোট সকলে সালাম দিল শুধু। পপি শুধালো, তোর আগের পক্ষের সেই ছেলেটা না? অরুণাবের মুখটা বিষণ্ণ হয়ে আসে। তার পরিচয় আগের পক্ষের ছেলেটা? বর্ষা আবারও অরুণাবের বাহু জড়িয়ে হাস্যজ্জ্বল মুখে বলল, হ্যাঁ, আমার বড় ছেলে। জন্মদাত্রীর কথাটিও অরুণাবের মন ভালো করতে পারো না। পপি বলল, অরুণ ভাইয়ার মতোই গোমরামুখ। যাই হোক, আমাকে যেতে হবে রাপু, শপিংয়ের কথা বাহানা দিয়ে এসেছিলাম। দেরি হলে আবার কথা শুনতে হবে। আমি যে পত্রলেখাকে নিয়ে কি জ্বালায় পড়েছি রে। বর্ষা চিন্তিত মুখে বলল, আবার কি হলো? পত্র যাবে না? যাবে, লাকেজও গুছিয়েছে, কিন্তু আমি বললাম যাওয়ার দরকার নেই। আমার শাশুড়ি ক্যাট করে, ননদগুলো তো ঝামেলা বাঁধানোর জন্য এক পায়ে খাড়া। পত্রকে নিয়ে গেলেই শুরু করে দিবে। উনার ভাইয়ের ঘাড়ে আমি বোঝা চাপাতে এনেছি। কারিম কি বলে? সে কিছু বলে না, অথচ বিয়ের আগে কত কথা হয়েছিল পত্র আমার সাথে থাকবে। ওনার ছেলেকে আমি আপন করে নিয়েছি, অথচ আমার মেয়েকে ওনারা মেনে নিল না। আপু, পত্রর কথা ভাবলে মাঝে মাঝে আমারই ফাপড় আটকে আসে। ওর ভবিষ্যৎ কি আপু? ভেবেছিলাম বিয়ে দিয়ে স্বস্তির শ্বাস ফেলবো, কিন্তু মাশাল্লাহ নুরানি চেহারা সুরত দিয়েছে আল্লাপাক, কিন্তু বাক প্রতিবন্ধী। এখানেই বিয়ের কথাবার্তা শেষ। পড়াশোনাও করলো না, সারা জীবন ওকে কে পালবে? ভাবির কথা শুনলেও তো পাঁচ আত্মা সাত। শুধু মায়ের জন্য এ বাড়িতে টিকে আছে। মায়ের কিছু হলে ওর কি হবে আপু? পত্র দাদুর বাড়িতে রেখে আসলেই পারতিস, হুদাই ঝামেলা টেনে এনেছিস। ওনারা রাখলো না যে আপু। আর পত্রর বাপকে হারিয়ে আমিও তখন একা। ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে কাটিয়ে দিব বাকি জীবনটা, কিন্তু থাক, বাদ দে। এখন আর ওসব কথা না বলাই ভালো। যা না হলে আমাদের সাথে নিয়ে যাব। সত্যি আপু, এটা ভালো হবে। তুই যদি নিয়ে যাস ওকে, আমি শান্তিতে থাকতে পারবো একটু। বর্ষা নেহাত কথায় কথায় বলেছিল, কিন্তু পপি বলেও দেখছি ফ্যাসাদে পড়ে গেল। পত্রলেখা নিয়ে গেলে সে কি করবে? সোয়াইব অবশ্য কিছু বলবে না, কিন্তু তার বাড়িতে বোঝে মনে হবে। সে আমতা করে বলল, সোয়াইবের সাথে কথা বলা দরকার, ওর ফ্যামিলিও তো আছে। তুই আগে আশা ধরে বসে থাকিস না কেমন? পপি বুঝতে পারলো বোনের মনোভাব। স্নান হেসে বলল, রবিনটা মনে হয় পটলেখাকে পছন্দ করে, কিন্তু ভাইয়া ভাবি কখনই মানবে না। উল্টো টের পেলে পটলকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তোর না দেরি হচ্ছে, যাবি না? বর্ষা বোনের নিত্যদিনের কথায় বিরক্ত বোধ করলো। তাই এই পপি বাচাল প্রকৃতির। এই একবার শুরু করলে আর থামার নাম নেই। পপি ফোনের স্ক্রিনে সময় দেখে আনমনে বিড়বিড় করতে করতে বিদায় নেয়।
অরুণাব চুপচাপ সবই শুনছিল। পটলেখার সমাচার পুরোপুরি বুঝতে না পারলেও আংশিক বুঝতে সক্ষম। খারাপ লাগে বেচারি পটলেখার জন্য। এই দামান, বুড়িটার দিকে তাকাও একবার, নয়ন জোড়াই দেখি একটু। বুড়ি হঠাৎ বুড়ির চিনচিনে গলা। অরুণাব তার দিকে ফিরল। বর্ষা ভোরের বাহু ধরে শিউরে বসিয়ে বলল, কাছে বসো, মার ভালো লাগবে। অরুণাব ইতস্তত বোধ করে। বৃদ্ধ তার হাত ধরে বলে, তোরে দেখা তো আমার আয়ু আরো 10 বছর বাইরে বাড়ল রে দামান। কি খাওয়া কি দেখাইনা ওয়ালা দেখাইছস। মাশাল্লাহ মাশাল্লাহ। অরুণাব ছোট ছোট চোখে চায়। ফোনে বুড়ির কান্নাকাটিতে ভেবেছিল সত্যি মরমর অবস্থা, কিন্তু এখানে এসে বুঝতে পারলো সবই ফাঁদ। আশা তার উচিত এক হয়নি। কি লো দামান, কি দেখোস? বৃদ্ধার কথায় মাথা নাড়ল অরুণাব। কিছু না। বর্ষা বাইরে যেত, নানু ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। ভুলেও এটা জিজ্ঞেস করবি না। কি কথা? শুধু দূর হয় এখান থেকে। আর হয় পটলেখাকে পাঠিয়ে দিস। আমার ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। মুখপুরীরা জানাই দিস। বৃদ্ধা হঠাৎ গম্ভীর মুখে বর্ষাকে উদ্দেশ্য করে বলল। বর্ষা দ্বিরুত্ব না করে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ির এক সচ্ছল মালকিন চৌধুরী বাড়ির একজন মালকিন করিমুন্নেছা চৌধুরী। বয়সের ভারে নুয়ে পড়লেও দাপট এখনো কমেনি। এখনো তার কথায় সবাই পায়ে পড়তে বাধ্য। একা ঘরে বসে অস্বস্তি বোধ করে অরুণাব। সাথে বিরক্তি হয় বটে। বৃদ্ধার চাহনি কেমন যেন। সৎ মায়ের ভালো টালো বাসে? সৎ মা শব্দটি বড্ড অপছন্দে অরুণাবের। মাথায় আগুন ধরিয়ে দেয়। এখনো ব্যতিক্রম নয়, তবুও তর্কে না জড়িয়ে নিজের রাগ সংবরণ করে বলল, খুব বাসে। সে জানা আছে, চুল এমনি এমনি পাক ধরে নাই। তার সৎ মায়ের ঘরে সওয়াল কয়টা? অরুণাব বিরক্ত মুখে বলল, 2টা। মুখ বিষণ্ণতার মতো বানিয়ে কথা বলছিস কেন রে? আমার মুখ আমি যেমন খুশি তেমন বানাবো। বৃদ্ধা নাক মুখ কুঁচকে নেয়। তোর বাপও এমন ছিল। আমি বর্ষারে পই পই করে বলছিলাম, এই ছেলের সাথে তোর বোনারে বিয়ে করিস না। গাধার বাচ্চা শুনলো না। শেষ পর্যন্ত আমার কথাই পড়লো, সংসার টিকলো না। বুড়ি থেমে নেই। এটা ওটা বলেই যাচ্ছে। অরুণাবের বিরক্তির পারদ আকাশ ছুঁই। এখান থেকে নিস্তার পেলেই স্বস্তির শ্বাস ফেলবে। এর মাঝে দরজা খটখটানোর আওয়াজ ভেসে আসে। বুড়ি হাঁক দিতেই অষ্টাদশী পটলেখা খাবারের ট্রে হাতে প্রবেশ করে। করিমুন্নেছার জন্য স্যুপ আর মালটার রস। মুখপুরীর মন কই উড়ু উড়ু করে। আমার ওষুধের সময় পার হইছে, আক্কেল নাই। পটলেখা টেবিলের উপর শব্দ করে ট্রে রাখে। নিজ বিরক্তি জানান দেয়। স্যুপের বাটি হাতে নিয়ে করিমুন্নেছার মুখে সামনে ধরে। বৃদ্ধা স্যুপের বাটি হাতে নিয়ে বলল, চামচ কি তোর বাপ মরা বাপে আইয়া দিয়া যাইব? পটলেখা চামচ দিচ্ছিলই। বৃদ্ধার কথায় খানিকের জন্য হাত থমকায়। শুষ্ক চোখে হুট করেই জল চিকচিক করে ওঠে। ক্ষণিকের মেহমানের দিকে চোখে চোখ পড়তেই অরুণাব পটলেখার চোখাচোখি হয়। লজ্জিত বদনে পটলেখা নিজের নজর সরিয়ে নেয়। বৃদ্ধাকে চামচ দিয়ে টেবিলের উপর কিছু খুঁজে চলে। পেয়েও যায়। কাঁপা কাঁপা হাতে কলম চালিয়ে কিছু লিখে বৃদ্ধার মুখ বরাবর ছুঁড়ে হনহনিয়ে বেরিয়ে যায়। করিমুন্নেছা চেঁচায় পটলেখার উপর। অরুণাব কি মনে করে কাগজটা হাতে তুলে নেয়। বুড়ি তুই মর। পত্রলেখার 3 শব্দে লেখা পত্রে অরুণাবের হাসি পেল। হাসো কেন দামান? কি লিখছে বুবাদায়? অরুণাব বৃদ্ধার দিকে তাকায়। পত্রখানি বুক পকেটে রেখে মুচকি হেসে বলল, আপনার দীর্ঘায়ু কামনা করছি। মুখপুরী এই কামনা করবো না। ও আমার মরণ কামনা করে, আমি জানি। অথচ ও বুঝে না আমি মরলে ওর বাঁচা কতটা যন্ত্রণাদায়ক হইব। ওরে নিয়ে অশান্তির শেষ নাই নানু ভাই। মাঝে মাঝে গলা টিপ্পা মাইরা ফেলতে মন চায়। কয়েকবার ধরছিলামও, কিন্তু কই মারছে প্রাণ, মরেও না। অরুণাবের গা শিরশির করে উঠল। কি ভয়ানক কথাবার্তা। করিমুন্নেছা হেসে বলল, আমারে আবার খারাপ ভাববো না। ওর উপর মায়া লাগে, আবার গোসাও আসে। ওর কথা বাদ দাও, তোমার কথা কও। তোমারে আমার ভালো লাগে। সেদিন বৃষ্টি দাদু ভাই তোমার ছবি দেখাইলো। আমি তো প্রথম দেখায় প্রেমে পইয়া গেছি। এই বর্ষারে হুমকি ধামকি দিয়া তোরে আনাইছি। খেক খেক করে হাসে করিমুন্নেছা। সেই হাসি বড়ই ভয়ানক। হঠাৎ তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অরুণাব। মনটা আরও বিষিয়ে উঠল। বেচেনের মতো। হয়তো ভেবেছিল জন্মদাত্রী সত্যিই তার কথা মনে পড়ে, তার ফোন করে দেখা করার খায়েশ জাগায়। সে পকেট থেকে ফোন বের করে সময় দেখে বলল, সন্ধ্যা হয়ে এসেছে, আমাকে বাড়ি ফিরতে হবে।
আর একটু বসো না দাদু ভাই, বড় জামাই গাড়িতে করে রেখে আসবো নে। বৃদ্ধা অনুরোধ করে। অরুণাভ তার অনুরোধ গলে না, কাটকাট সুরে বলে, আমি গাড়ি এনেছি আর আপনি আমাকে মিথ্যে বলে এনেছেন। বলেছিলেন আপনার শরীর খুব খারাপ, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। আপনার শেষ ইচ্ছে আমাকে এক নজর দেখবেন। দেখেছেন, কাইন্ডলি আমাকে আর কি বিরক্ত করবেন না। এখন আসছি আমি। অত্যন্ত নিরস গলায় করিমুন্নেসা নারাজ হলো। অরুণাভ তার নারাজের ধার ধারল না, তৎক্ষণাৎ বেরিয়ে যায়। বর্ষা রিনানের জন্য না হলেও শতবার অনুরোধ করেছে, কিন্তু অরুণাভ কানে তুলেনি। পকেটে প্রিয় ভাই ওলাফের জন্য কিছু চকলেট ছিল, ওটা বাদ বাকি বৃষ্টিকে একটা রেখে বাদবাকিগুলো বৃষ্টিকে দিয়ে দিল। বৃষ্টি খুশিতে আত্মহারা হয়ে অরুণাভকে জড়িয়ে ধরে ধন্যবাদ জ্ঞাপন করলো। অরুণাভ অস্বস্তিতে জমে যায়, ভাবনার কথা মনে পড়তেই সরিয়ে দেয় বৃষ্টিকে। ওলাফের সাথে তার খুব বেশি সখ্যতার জন্য ভাবনার অভিমান পুষে তার থেকে দূরে দূরে থাকে। ভাবনা ভাইটুস ডাকতো তাকে। ওলাফ যেদিন ভাইটুস ডাকা শিখলো, সে ব্রোতে কনভার্ট করে নিল সম্বোধন। আম্মু ঠিকই বলেছে, তাদের সরকার বংশের রগে রগে জেলাসি। অর্ণব বাকি একটা লজেন্স নিয়ে দূরে দাঁড়িয়ে থাকা পটলেখার সামনে হাজির হলো। মেয়েটা কুটুর কুটুর চোখে ঘুরঘুর করে, শুধু চোখে চোখ পড়তেই চোরের মতো নজর লুকিয়ে ফেলে। ওই চোখ দুটো তার বড্ড চেনা জানা লাগে, কিন্তু স্মৃতি হাতড়ে কিছুই পায় না। পটলেখার চোখে মুখে এক অদ্ভুত মায়া ভরা। সে মায়ায় একরাশ বিষণ্ণতা ছাড়া কিছুই খুঁজে পেল না। অর্ণব হাতে লজেন্স বাড়িয়ে বলল, আই এম সো সরি পটলেখা, আমার জন্য তোমাকে কতটা যন্ত্রণা সহ্য করতে হলো। তুমি করে বললাম বলে রাগ করলে না তো? পটলেখা ভাষা নয়নে চাহনি অপরিবর্তিত। সে মাথা নেড়ে না বুঝালো। অর্ণব মুচকি এসে বলল, লজেন্স নিবা না পটলেখা? পটলেখা লজেন্সে হাতে নেয়। চোখের মণিতে এখনও অরুণাভ সরকার জলজল করছে। চোখের পলক ঝাপটাতেও তার অনীহা। অরুণাভ নাকের ব্যান্ডেজ আঙুলের ডগা ছুঁয়ে দিয়ে বলল, নাকটা জলদি ভালো হয়ে যাক। পটলেখা অবশেষে পলক ঝাপটায়। একবার দুবার বারবার বলার ক্ষমতা তো তার নেই, তাই কথাগুলো অব্যক্তই রয়ে গেল। অরুণাভ টুটুলকে নিয়ে বেরিয়ে পড়ে চৌধুরী ভিলা থেকে। টুটুলের মুখ থেমে নেই, তার মুখ নিশ্চিত বাক্যের অধিকাংশ পটলেখাকে ঘিরে। পটলেখা কেমন, পটলেখা তেমন, পটলেখা আসলে এমন, এইসব। অন্য সময় হলে অরুণাভ রেগে যেত, কিন্তু সে রাখছে না। তার মন টুটুলের বন্ধুত্ব শেষ করা কথাতেই পড়ে আছে। ও নিশ্চয়ই মজার ছলে বলেছে, কিন্তু তার মনটা ফটফট করছে। সে মানতেই পারছে না টুটুল এমন কথা কেন বলল। কী রে, মুড অফ করে রেখেছিস কেন? অরুণাবের তরফ থেকে জবাব আসে না। টুটুল বাহু ধরে মৃদু ধাক্কা দিল। অরুণাবের মাঝে ভাবান্তর দেখা গেল না। টুটুল এবার জোরেই ধাক্কা দিল, তবুও বান্দা নিরেট বয়সে ড্রাইভ করছে। টুটুল সন্ধিহান চিত্তে বলল, কই হারালি? বর্ষা আন্টির জন্য মন খারাপ? আরেকটু থাকতেই পারতি, অন্তত ডিনারটা করে আসতি। আন্টি কত করে সাধলো, তুই নিষেধ করায় মুখটা কালো করে রেখেছিল, দেখেছিস? আর আমি তো ডিনার করার জন্য মুখিয়েছিলাম। ওই বাহানায় পটলেখার সাথে আর একটু সময় কাটাতে পারতাম। ওর নাম্বার বা ফেসবুক আইডি জোগাড় করা যেত। তোর জন্য সব ভেস্তে গেল। শালা, মনে রাখিস, আমার কপালে পটলেখা না থাকলে আনিকাও তোর কপালে হবে না। এই ছোটো মুখে বড় কথা বলে দিলাম। ওর নাম আচমকা ব্রেক কষল। বিমর্ষ মুখে বলল, তুই একটুও ভেবেচিন্তে কথা বলিস না। মনে এলো আর বলে দিলাম, নাম আমার গাড়ি থেকে। বড়লোক বাপে বড়লোকই গাড়ি বলে ভাব দেখাও, তাই না? থাক তুই তোর গাড়িতে, বলে টুটুল গাড়ি থেকে নেমে পড়ে। ধরাম করে দরজা লাগিয়ে শক্ত কিছু বলার প্রস্তুতি নেয়। অরুণাভ শোনে না। স্টিয়ারিং ঘুরিয়ে হারিয়ে যায় ব্যস্ত রাস্তায়। টুটুল আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকে। রাগটাও হয়, তবে যখন খেয়ালে আসে এটা তার বাড়ির গলির রাস্তা, তখন রাগটা কিছুটা পাতলা হয়। অরুণাভ স্পোর্টস ব্যাগ কাঁধে ফেলে 2 হাত সমানতালে ঘষছে। গাড়িতে শীত না লাগলেও বাইরে বের হতেই শীতের জাপটে নিয়েছে। পেটের ভাগকে শান্ত করেই সোজা কম্বলের ভেতর লুকিয়ে পড়বে, কিন্তু তার আগে আব্বুর কাছ থেকে ওলাফকেও চুরি করতে হবে। দরজা খুলে মিনু খালার দর্শন মিলল। অরুণাভ হাসলো, কিন্তু মিনু খালা হাসলো না। যাওয়ার জায়গা করে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল, মুখখানা গম্ভীর। অরুণাভের হাসি মুখটা ছোট হয়ে আসে। এবার বাড়ি ফেরার পর মিনু খালা কেমন অদ্ভুত বিহেভ করছে। মিনু খালা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি কি কিছু ভুল করেছি? আসার পর থেকে খেয়াল করে তুমি আমার সামনে আসছো না, কথা বলছো না। শু খুলতে বলল অরুণাভ। মিনু শু তাকে সাজিয়ে রেখে ছোট্ট করে বলল, তেমন কিছু না। তাহলে কেমন কিছু? তুমি আমাকে ইগনোর কেন করছো মিনু খালা? আমি কি কিছু করেছি বলো? চুলায় চা বসিয়ে এসেছি, উতলে পড়ে যাবে।
বলে মিনু খালা গম্ভীর মুখে চলে গেল। অরুণাভ ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই তাকে থেকে দূরে সরে যায়, নাকি সেই আটকে রাখতে পারে না? এতক্ষণ ক্ষুধায় পেট জ্বললেও এখন ক্ষুধা মরে গেছে। বিষণ্ণ মুখে ঘরের দিকে পা বাড়াইছে। ওই 420। অরুণাভ খুব খুব করে কেসে উঠল। জিভে কামড় বসিয়ে ডাইনিং এরিয়ার দিকে উকি দিল। সরকার সাহেব তার ক্লাস নেওয়ার জন্য বসে আছেন। যে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে 10 মিনিটে আসছি। এক্ষুনি আসার আর্জি জানাচ্ছি। আশ্চর্য, বাইরে থেকে আসলাম, ফ্রেশ হবো না? ওয়াশরুম নিচেও আছে। অরুণাভ আত্মসমর্পণ করলো। স্পোর্টস ব্যাগ রেখে ওয়াশরুম হয়ে আসে। শীতে কনকন করে কাঁপতে কাঁপতে বলল, কি বলবে বলো? অরুণ সরকার চেয়ে টেনে বসতে ইশারা করলো। অরুণাভ বাধ্য ছেলের মতো বসলো। অরুণ ছেলের কাঁধে শাল ফেলে হটপট খুলে প্লেটে রুটি দেয়। অরুণাভ ঘাবড়ায় বই কি। এই নীরবতা কি ঝড়ের পূর্বাভাস নাকি? যে শালটা গায়ে ভালো মতো জড়িয়ে নিয়ে বলল, আব্বু ওই ব্যাডমিন্টন খেলছিলাম, এত রাত হয়েছে, খেয়ালই হয়নি। টুটুলোর সাথে ছিল, বিশ্বাস না হলে ফোন করে দেখতে পারো। খাও, তারপর কথা হবে। অরুণাভ রুটি ছিঁড়ে মুখে দিচ্ছিল। বাবার কথায় মুখে দেওয়া হলো না। মিথ্যে যে ফাঁস হয়ে গেছে তা আর বুঝতে বাকি নেই। সে ফ্যাকাশে মুখে বলল, আগে কথা হোক, তারপর খাবো। খেতে বললাম না? থমকায় অরুণাভ খায় না, থমথমে মুখে বলে, আমার পেছনে স্পাই লাগিয়েছো তাই না? আমার সন্দেহ হয় ঠিক। তাহলে স্পাই লাগাইনি, আপনার সেফটির জন্য লিটনকে বলেছি চোখে চোখে রাখতে। হিরোগিরি দেখাতে গিয়ে এখন ভিলেন পেছনে পড়ে আছে। আপনার বয়ঢোর না থাকতে পারে, তবে আমার আছে। অরুণাভ কিছুটা শান্ত হলেও রাগ পুরোপুরি কমেনি। সে কি বাচ্চা নাকি যে তাকে চোখে চোখে রাখতে হবে? সে নিজের খেয়াল নিজে রাখতে জানে। এই কথাটি আব্বুকে বোঝানোর বোঝানোর সাধিকার। সে রুটি দাঁতের তলায় ফেলে বলতে লাগলো, ওখানে যাওয়ার খুব প্রয়োজন ছিল? তোমার আম্মু জানলে কেমন রিঅ্যাক্ট করবে? জানবে না। আমি যদি জানাই? তুমি জানাবে না। আমি জানাবো। জানুক তার আদরের ছেলে। আম্মুর ভালোবাসার স্নেহের ছায়ায় পোষায় না। আব্বু! অরুণাভ কাতর স্বরে ডাকলো। অরুণ সরকার ছেলের মাথায় হাত রাখলো। বাবরি চুলগুলো গোছা টেনে ধরে বলল, কাজটা ঠিক করনি কলিজা, তোমার আম্মু জানলে কষ্ট পাবে। আই উইল ম্যানেজ। আম্মু কোথায়? অরুণিতার ঘরে। খাও, রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে। অরুণাভ বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু তুমিও বসো না। অরুণ সরকার বসে না, ছেলের পাশে দাঁড়িয়ে থাকে। খানিকটা স্নেহের সাথে মাথায় ঘাড়ে হাত পিঠ টিপে দেয়। অরুণাভের আরাম লাগে, হেসে বলল, আব্বু হাতটাও টিপে দাও না। অরুণ গম্ভীর সুরে বলে, একদম হাসবে না। একদণ্ডি স্বস্তি দাও না তুমি আমায়। আমি তোমার চিন্তায় আমি কবে হার্ট অ্যাটাক করে বসি। মরেও তো আমি শান্তিতে থাকতে পারবো না। মরার কথায় হাস্যোজ্জ্বল মুখে আধার ঘনিয়ে আসে। রাগ দেখিয়ে বলে, আব্বু এসব উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু একেবারে বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনোই ফিরবো না। অরুণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আচ্ছা বলবো না, খাও এখন। তুমি খেয়েছো? খেতে ইচ্ছে করছে না বললে কি সেদিনের মতো জোর করে খাইয়ে দিবে? অরুণাভ বাবার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ডানে বামে মাথা নেড়ে রুটি ছিঁড়ে বাবার মুখে দেয়। অরুণ ছেলের কান টেনে বলল, বদ ছিলে, বদ আছো, আর বদই থাকবে, আর আমাকে জ্বালাবে। তোমাকে ছাড়া আর কাকে জ্বালাবো বলো? বউটো নেই তো আমার, থাকলেও তাকেই জ্বালাতাম। শেষের কথা মিনমিন সুরেই বলল। অরুণ শুনতে পেয়েও প্রতিক্রিয়া দেখালো না। ছেলের লাজ লজ্জা ভাঙলে বউয়ের জন্য আরও নির্লজ্জ হয়ে উঠবে। তাই সে এই বউ বিয়ে এসব কথা উঠলেই বধির হয়ে যাওয়ার অভিনয় করে যাবে। কাঙ্ক্ষিত জবাব না পেয়ে অরুণাভ নিরাশ হয়, তবে সেও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, তোমার ভাতিজি কই? অরুণ সরকার স্বাভাবিক স্বরেই বলল, ওসব জেনে তোমার কাজ নেই, জলদি খাওয়া শেষ করে ঘুমোতে যাও, রাত তো কম হয়নি। অরুণাভ কিছু বলতে চায়, প্রহরের আগমনে আর বলা হলো না। অরুণ প্রহরকে কোলে নিয়ে নেয়। প্রহর বাবার গলা জড়িয়ে ধরে বলল, পাপা আপনি জ্বর কমছে না কেন? মাথায় জলপটি দিয়ে এখন আমার হাত টায়ার্ড হয়ে গেছে দেখো, কিন্তু জ্বর তো যাচ্ছেই না। অরুণ ছেলের হাতে ঠোঁট চেপে ধরে বলল, কমে যাবে, চিন্তা করো না ছোট সরকার, এখন বাবার কোলে ঘুম দাও কেমন? প্রহর গোমরা মুখে সায় জানিয়ে বাবার কাঁধে মুখ গুজে দিল। ঘুমে তার চোখ যুগল ছোট ছোট হয়ে এসেছে। অরুণাভ রুটি রোল বানিয়ে বোনের ঘরের দিকে পা বাড়িয়ে বলল, আশ্চর্য, ভাবনার জ্বর, আর আমাকে কেন বলা হয়নি আব্বু? আপনি তো সেলিব্রিটি মানুষ, ফোন করলে আপনাকে ফোনে পাওয়া যায়। অরুণ ছোট ছেলেকে কোলে নিয়ে বড় ছেলের পিছু পিছু হাঁটে আর টিপ্পনি কাটে। অরুণাভ তাতে গুরুত্ব না দিয়ে বলল, জ্বর কত উঠেছে? আর ডাক্তার আঙ্কেল কি এসেছিল? হাইপার হওয়ার কিছুই নেই, নর্মাল ফিভার। ডাক্তার এসেছিল, ওষুধ দিয়ে গেছে, জলপট্টি দিতে বলেছে, একটু পরই জ্বর নামতে শুরু করবে।
এই ঠান্ডায় জলপট্টি আব্বু ওর ঠান্ডা লেগে যাবে তো। বলতে বলতে অর্ণব বোনের ঘরে প্রবেশ করে। অরুণ সরকারের গম্ভীর মুখে হাসিটা ফুটতে চায়। বোন অন্তপ্রাণ, ভাইয়ের পাগলাম্য সহ্য করো। এখন বোনের 103 ডিগ্রি ফারেনহাইট জ্বর হলেও 420 ভাইয়ের মাথায় জ্বর উঠবে। পাতা মেয়ের মাথায় কোলে নিয়ে চুলের ভাজে ভাজে হাত বুলিয়ে দিচ্ছে। অনিতা জ্বরের ঘরে উল্টাপাল্টা বকতে শুরু করেছে। খুল থাকার কোন কালো ভাল্লুক তারা করেছে, ভয়ে জড়সড় হয়ে পাপাকে ডাকছে। পাপা, ওই দেখো কালো ভাল্লুকটা আসছে, আমাকে নিয়ে যাবে। কোথায় তুমি পাপা? আমি কোথাও যাব না। পাতা মেয়ের কপালে চুমু দিয়ে আদর করে ডাকে, আম্মু চোখ খুল, দেখ কোথাও কেউ নেই, কেউ তোকে নিয়ে যাবে না। মাম্মাম, কালো ভাল্লুক আমাকে মেরেছে, বিড়বিড় করে অরুণিতা। পাতা ধোয়া পরে মেয়ের গায়ে ফু দেয়। কী যে হলো কি জানি, কোন শকুনের নজর লেগেছে তার মেয়েটার উপর। দরজা খোলার শব্দে পাতা সেদিকে তাকায়। অর্ণবকে দেখে বলল, বর্ষণা, কখন থেকে ফোন করছি, ফোন কেন ধরছো না তুমি? ওটা জ্বরে ভুলভাল বকছে, ভয়ে কাঁদছে, তোমাকে ভরে বাবাকে ডাকছে অনবরত। অর্ণব বিছানায় বসে অরুণিতার কপালে হাত রেখে তাপমাত্রা বোঝার চেষ্টা করে কোমল স্বরে ডাকলো, ভাবনা বনু আমার, কি হয়েছে তোমার? দেখো তোমার ভাইটুস চলে এসেছে। অরুণিতা চোখ খুলল না, ঠোঁট ভেঙে কেঁদে দেয়। বিড়বিড় করে আবারও বলে, কালো ভাল্লুক তাকে মেরেছে। অর্ণব মায়ের দিকে তাকায়। পাতা ছেলের বলার ভরসায় না থেকে নিজে আত্মসমর্পণ করে বলল, কারো আদরের বোনকে আমি কিন্তু মারিনি। অর্ণব মায়ের কোল থেকে বোনের মাথা সরিয়ে বাম গালে 3 আঙ্গুলের ছাপ স্পষ্ট, সামান্য ফুলেও আছে। সে মায়ের দিকে তাকিয়ে বলল, এসব কি আম্মু? পাতা চরম মাত্রায় হতাশ, কেউ তাকে বিশ্বাসই করছে না। ভোরের বাবার সাথে এই নিয়ে এক দফা কথা কাটাকাটি হয়েছে, আবার ভোর, আমার তো দয়া মায়া নেই, জল্লাদি মা আমি, তাই মেরে দিয়েছি। হ্যাপি? অরুণ সরকার বিছানায় এক কোণে ঘুমন্ত প্রহরকে শুয়ে পাতার কথা জবাব দিয়ে বলল, মেরেছ কেন সেটা বলো। মেয়ে বড় হয়েছে সে কথা ভুলে যাও কেন পাতা বাহার? ওহো, শয়তানের দিকে নিজে দোয়া দরুদ পাঠ করেছে। পাতা তেজশ্রী স্বরে বলে উঠল। অরুণ চোখ রাঙায়, আমি শয়তান? পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। পাতা বাহার, আপনি শুধু শয়তান না, আপনি হলেন শয়তানের গুরু ঠাকুর। অরুণ শান্ত চোখে সাবধান করে যায়। পাতা থোড়ায় ডরায়। সে প্রতিবাদী সুরে বলল, ভোরসোনা বুঝি বড় হয়নি? সেদিন ভরাস করে থাপ্পড় মেরেছিলেন, সে কথা আমার কানেও এসেছে। কাউকে জ্ঞান দেওয়ার আগে একটু নিজের দিকটাও বিবেচনা করে জ্ঞান দেবেন, বুঝতে পেরেছেন? অরুণ সরকারের মুখে বুঝি কেউ ঝামা ঘষে দিল, তবে সে দমে যাওয়ার নয়, রাশভারী সুরে বলল, তোমার ভোরসোনা তো সাধু বাবা। তোমার সোনা আমার সোনা, আমার মা, আমার মায়েদের শুধু ভালোবাসায় যায়। আমার মায়ের গায়ে হাত তুলে তুমি মোটেও ঠিক করনি পাতা ভার। দুজনের আরেক দফা লেগে গেল, কেউ কোনো অংশে কম যায় না। অরুণাব শেষ পর্যন্ত বিরক্তি হয়ে বলল, আব্বু আম্মু অনেক হয়েছে, থামো তোমরা, না হলে এখান থেকে বেরিয়ে আবারও ঝগড়া কন্টিনিউ করো। ছেলের ঝাড়িতে দুজনেই থেমে যায়। পাতা কটমট চোখে অরুণের দিকে তাকায়। আল্লাহ, এদের কিভাবে বোঝায় যে আমি মারিনি? একবার থাপ্পড় দিয়ে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, কিন্তু মারলোটাকে? এই কালো ভাল্লুকটা আবার কি জিনিস? জিনের আসর পরে নিত আবার। ইয়া আল্লাহ। পাতা আপন মনে বিড়বিড় করে। বাবা মা ঝগড়ার ইতিতে অরুণাব স্বস্তি ফিরে পেল। বোনের হাতে তেল মালিশ করতে করতে বলল, আব্বু, ভাবনার হাত ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে, পায়ে একটু তেল মালিশ করে দাও তো। অরুণ হাতে তেল ঘষে মেয়ের পায়ের তালুতে মালিশ করে বলল, হাইপার হওয়ার কিছুই নেই কলিজা, শান্ত হও। অরুণাব শান্ত হয় না, মায়ের ওপর রাগ করে বসলো। এভাবে কেউ মারে? এখানে অলরেডি একটা নোট লিখে দিছে লেখিকা। বিদ্রোহ হচ্ছে, আমি খেয়াল করলাম পাতাবাহার ভাবতরঙ্গ ওতে অলরেডি 2টা টিম গঠন করা হয়েছে। টিম পত্রলেখা আর হচ্ছে টিম আনিকা। কিসের বিএমপি, কিসের জামায়াত? টিম পত্রলেখা আর টিম আনিকা নিয়ে আমার বেলার কল্পনার জগৎ জমজমাট। ভাবছি আরও কিছু প্রার্থী আনবো, লাইক টিম রুম্পা। আপনি কোন টিমে ভোট দিবেন কমেন্টে জানিয়েন।